জনগণের প্রতিনিধি হিসেবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব। আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, কিন্তু সংবিধানটা দেশের সেটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানেই যাবেন খুঁজে নিয়ে আসবো, জবাবদিহি করতে হবে মানুষের কাছে। জাতীয় নির্বাচন কমিশনারকে রীতিমতন হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। দেশের সাংবিধানিক পদে থাকা জাতীয় নির্বাচন কমিশনারকে কিনা হুঙ্কার দিয়ে বুক ঠুকে বলছেন দেশ ছেড়ে পালাবেন না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। একজন সাংসদ হয়ে দেশের জাতীয় নির্বাচন কমিশনারকে এই ধরনের মন্তব্য করা আদৌ সমীচীন? এই প্রশ্ন উঠতে এই মুহূর্তে শুরু করেছে। কত বড় চ্যালেঞ্জ করছেন অভিষেক বুঝতে পারছেন? এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজনীতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। ওয়ার্নিং দিয়ে বলেন, সাংসদ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আমি ওয়ার্নিং দিয়ে যাব এদের। আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। মানুষের কাছে উত্তর দিতে আপনারা বদ্ধপরিকর। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন, আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। জ্ঞানেশবাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। একই সঙ্গে তিনি বলেন, জ্ঞানেশ কুমারকে বাংলায় স্বাগত জানাচ্ছি, কিন্তু বাংলাকে উত্তরপ্রদেশের সঙ্গে এক করবেন না। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে। আপনার হাতে কি জাদুকাঠি এসেছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহলবশত জানতে চাইছি বিষয়টা। কি জাদুকাঠি আছে আপনার হাতে যে কাজটা 2 বছরে হয়েছে সেটা 2 মাসে হবে? কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা জাদুকাঠি থাকে, তাহলে বাংলার 4 বছরের বকেয়া পাওনাটা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত। কি বলছেন এই নিয়ে অভিষেক, শোনাবো। আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে, তো সরকার কাজ করবে কখন? আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে? পান থেকে চুন কষলেই তো মমতা ব্যানার্জিকে দায়ী করবেন, বলবেন রাজ্য সরকার দায়ী। বরফ গলে জল হলে বলবেন মমতা ব্যানার্জি দায়ী। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল। একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে, আমি তাকে স্বাগত জানাবো। আপনি আসুন, আপনি আমাদের অতিথি হয়ে আসুন, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না। ইতিহাস পড়ুন, নবজাগরণ, দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম, বাংলার যে বিপ্লবীদের অবদান সেটা দেখুন। এই মাটি না থাকলে আপনি যে ভাষায় কথা বলছেন নিজের নামটাও লিখতে পারতেন না, সে ভাষায় কথাও বলতে পারতেন না। আর সেই মাটি আর যাই হোক আপনাদের মতো জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহলবশত জানতে চাইছি।
কি জাদুকাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদুকাঠি থাকে, তাহলে বাংলার 4 বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে। তা তো ছাড়ছেন না। তিনি আরো বলেন, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, বাংলা ভাষাকে বিদ্রূপ করা হচ্ছে। যেহেতু আগে লেজে গোবরে বিজেপির অবস্থা হয়েছিল, এখন মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো? হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার করেছিল? অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল, মহিলাদেরও রেয়াত করেনি, চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবা হাঁসদাকে বার করেছে। আমার সাথে দোলা সেন ছিল, মহুয়া মৈত্র ছিল, মহিলাদের পর্যন্ত ছাড়েনি। আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল, আর না হলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসের, প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।